পৃথার ইচ্ছে টানায় আপনাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম হারানো সুর। লিখেছেন নিমাই ভট্টাচার্য। জাকার্তা থেকে বদলি হলাম পিকিং, মধ্যে 3 মাসের ছুটি। কিন্তু পিকিং দিল্লির রাজনৈতিক মহাকাশে তখন কালবৈশাখীর ইঙ্গিত দেখা দিয়েছে। 3 মাসের হোম লিভ পাবো কিনা সে বিষয়ে আমার বেশ সন্দেহ ছিল, কিন্তু তাই বলে পুরো ছুটিটাই বাতিল হবে তা ভাবিনি। কলকাতায় কিছুদিন হইচই করে কাটাবো বলে বন্ধু বান্ধবদের চিঠিপত্র দিয়েছিলাম, মাসিমাকেও লিখেছিলাম। বেশ খোশ মেজাজেই ছিলাম। 3rd সেক্রেটারি রঙ্গনাথন বিয়ে করে সবে জাকার্তা এসেছে। এম্বাসির আমরা সবাই ওদের দুজনের অনারে বোগরে একটা প্রোগ্রাম ঠিক করলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাটাচি কাপুর চাঁদা তোলা শুরু করে দিলেন। প্রেস অ্যাটাচি মুখার্জি আর মিসেস মুখার্জি চিত্রাঙ্গদার সিলেক্টেড সিনের রিহার্সাল আরম্ভ করে দিলেন, আর ভাইস কাউন্সিল যোশী বোগরের সব ব্যবস্থার ভার নিলেন। 2 সপ্তাহ প্রস্তুতির পর সেই শনিবার এলো। সকাল 7টায় চানসেরি বিল্ডিং থেকে আমাদের কনভয় রওনা হলো। কোনো দুর্ঘটনার জন্য নয়, আনন্দের আতিশয্যে 8 ঘন্টার রাস্তা যেতে 2.5 ঘন্টা লাগলো। পথে কনভয় থামিয়ে কাপুর ও জন চারেক ভাংড়া ডান্স দেখালো। রঙ্গনাথন এবং মিসেস রঙ্গনাথনকে দিয়ে এক লাভ সিনের শর্ট তুলল সেনা তার মুভির জন্য, এবং আরো অনেক কিছু হলো। বোগরের ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভাইস কাউন্সিল যোশী যা খেল দেখালো তা ভুলবার নয়। 3 জন স্টাফকে এয়ার আর্মি নেভাল এডিসি সাজিয়ে রিসিভ করলো মিস্টার এবং মিসেস রঙ্গনাথনকে। একদল স্কাউট ছেলে মেয়েদের দিয়ে গার্ড অফ অনার প্রেজেন্ট করলো। টেপ রেকর্ডার বাজিয়ে মিলিটারি ব্যান্ডে জাতীয় সঙ্গীত শোনালো, এবং সব শেষে নিজে মাথায় একটা গান্ধী টুপি চাপিয়ে ভারত সরকার ও ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটা বক্তৃতা দিল। জন চারেক 2nd ও 3rd সেক্রেটারি অভিজ্ঞ টেলিভিশন ক্যামেরাম্যানদের মতো ছোটাছুটি করে অনুষ্ঠানটির মুভি তুলল। দুপুরের ভোজন পর্বটাও বিচিত্র হলো। দক্ষিণ ভারতীয় মশালা ধোসার সঙ্গে সাম্বার এলো না, এলো বাঙালিদের মাছের ঝাল। পুরীর সঙ্গে এলো গুজরাটিদের বেসনের ভাজা। পোলাও এলো সাম্বারের সঙ্গে, এবং এমনই মজাদার আরো অনেক কিছু। অপরাহ্নকালীন চায়ের পর শুরু হলো চিত্রাঙ্গদা। প্রথম দৃশ্য অভিনয় সবই শুরু হয়েছে এমন সময় অপ্রত্যাশিতভাবে সিংহল ও ইউএআর অ্যাম্বাসেডারদের নিয়ে আমাদের অ্যাম্বাসেডার হাজির। যোশী কয়েক মুহূর্তের মধ্যে 3 জন এডিসি হাজির করল। স্কাউটদের আবার টেনে এনে লাইনে দাঁড় করালো। আবার রিসেপশন, গার্ড অফ অনার, আবার টেপ রেকর্ডারে ন্যাশনাল অ্যান্থেম বাজানো হলো। যোশী আবার গান্ধী টুপি চাপিয়ে একটা সংক্ষিপ্ত বক্তৃতা দিয়ে 3 জন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানিয়ে আমাদের কৃতজ্ঞতা জানালেন। চিত্রাঙ্গদা অভিনয় শেষ হলো। হঠাৎ কোথা থেকে অকস্মাৎ হাজির হলো পাকিস্তান এম্বাসির 2 জন 2nd সেক্রেটারি, মনসুর আলী আর রহমান। মনসুর আলী গাইল একটা গজল, রহমান আবৃত্তি করে শোনালো কতকগুলি উর্দু শের। 3 জন রাষ্ট্রদূতের পক্ষ থেকে মিসেস রঙ্গনাথনকে একটা পোর্টেবল টেলিভিশন সেট প্রেজেন্ট করলেন ইউএইর অ্যাম্বাসেডর। স্কাউটদের আপ্যায়নের আমন্ত্রণ জানালেন আমাদের রাষ্ট্রদূত, এবং চিত্রাঙ্গদা অর্জুনের অনারে সিংহলের রাষ্ট্রদূত একটা ডিনারে আমন্ত্রণ জানালেন উপস্থিত সবাইকে। সূর্য অস্ত গেল। বোগরের মালভূমিতে বেশ আমেজি ঠান্ডা হাওয়া স্পর্শে সারা দিনের ক্লান্তি বিদায় নিল। আমাদের কনভয় আবার ফিরে এলো জাকার্তা। পরের দিন সকালে অফিসে যেতেই রাষ্ট্রদূত ডেকে পাঠালেন। গুড মর্নিং স্যার। মর্নিং। হাতে একটা রেডিও মেসেজ দিলেন। ইনস্ট্রাক্ট ফার্স্ট সেক্রেটারি তাপস সেন, প্রসিড পিকিং ডাইরেক্টলি, স্টপ, নো হোম লিভ বাট 1 week প্রিপারেটরি লিভ গ্রান্টেড। কোথায় 3 মাসের ছুটিতে কলকাতায় আনন্দ করব তা নয় তো, তার পরিবর্তে মাত্র 1 সপ্তাহের ছুটি। অ্যাম্বাসেডর বললেন, আই এম সরি সেন, তুমি বলবার পর আমি নিজে ফরেন সেক্রেটারিকে একটা রেডিও মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হলো না। একটু থামলেন, আবার বললেন, পিকিং গিয়ে নিজের কাজকর্ম গুছিয়ে নেবার পর ছুটি নিয়ে একবার কলকাতা ঘুরে এসো। অ্যাম্বাসেডরকে আমি ধন্যবাদ জানালাম। অ্যাম্বাসেডর বললেন, অনেক মিশনে অনেককে নিয়েই আমি কাজ করেছি, কিন্তু
তোমার মতো সহকর্মী আমি বেশি পাইনি। ইনফ্যাক্ট তোমার মতো কালিগ পাবার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। ইন এনি কেস, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে মনে করলে আমি সুখী হব। তাছাড়া সামনের বছর তো আমি নিজেই মিনিস্ট্রিতে ফিরে যাব, তখন নিঃসংকোচে তুমি আমাকে তোমার সুবিধা অসুবিধের কথা জানালে আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করতে পারব। আমি মাথা নিচু করে সব শুনলাম। আরেকবার রাষ্ট্রদূত চতুর্বেদীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। 2 সপ্তাহ যেতে না যেতেই আমার বিদায় সংবর্ধনার পালা শুরু হলো। আমি ব্যাচেলর বলে সর্বপ্রথম সংবর্ধনা জানালো ইন্ডিয়ান এমবাসি ব্যাচেলার্স ইউনিয়নের তরফ থেকে। ইউনিয়নের তরফ থেকে ইন্দোনেশিয়ার বিখ্যাত শিল্পী রেজাত মোহাম্মদের আঁকা একটা অপূর্ব সুন্দরী চীনা মেয়ের পেন্টিং আমাকে উপহার দেওয়া হলো। এই আশা নিয়ে ব্যাচেলর ইউনিয়ন আমাকে এই উপহার দিয়েছিল, এই চীনা সুন্দরী আমার কৌমার্যকে চীনে অটুট রাখতে অনুপ্রাণিত করবে। চমৎকার! পরবর্তী অনুষ্ঠানে মেয়েরা আমাকে বিদায় সংবর্ধনা জানালেন। তারপর স্টাফ অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক স্টাফরা এবং সবশেষে অ্যাম্বাসেডর চতুর্বেদী বেশ জাঁকজমকভাবে আমাকে বিদায় সংবর্ধনা জানালেন। ইন্দোনেশিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার ছাড়াও এশিয়া আফ্রিকা গোষ্ঠীর জন 5-6 রাষ্ট্রদূত ও নানা দেশের কয়েক ডজন সিনিয়র ডিপ্লোম্যাট এই পার্টিতে উপস্থিত ছিলেন। তারপর একদিন সকালে সত্যিই আমি জাকার্তার মাটি ছেড়ে পাড়ি দিলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুর ইন্টারকন্টিনেন্টাল হোটেল আগেই বুক করা ছিল। পারা লেবার এয়ারপোর্ট থেকে আমাদের কমিশনের মিস্টার রাওয়ের সঙ্গে হোটেলে এসেই আবার বেরিয়ে পড়লাম বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে। আমরা এক দল মিলে গেলাম সিঙ্গাপুরের অতি খ্যাত নাইট ক্লাব সি ভিউ হোটেলের চিকেন ইনে। পরের দিন কিছু শপিং করলাম। ন্যাশনাল মিউজিয়ামের ধার থেকে কিছু চামড়ার জিনিস কিনে হাই স্ট্রিট, আজার স্ট্রিট থেকে কিছু জামা কাপড় ও একটা ভালো জাপানি ট্রানজিস্টার রেডিও কিনে হোটেলে ফিরলাম লাঞ্চের সময়। তারপর লাঞ্চ খেয়ে রওনা হলাম এয়ারপোর্ট। এলাম হংকং। কাইতাক এয়ারপোর্টে আমার পুরনো সহকর্মী ইন্দ্রজিৎ সিং এর হাতে কতকগুলো জরুরি সরকারি কাগজপত্র পেলাম। পিকিং যাবার আগে দিল্লি থেকে জয়েন্ট সেক্রেটারি কতগুলো কথা জানিয়েছেন। মাসিমারও একটা চিঠি এসেছিল ডিপ্লোম্যাটিক ব্যাগে। মাসিমার চিঠিতে জানলাম লিনার ছেলে হয়েছে। পরের দিন ভোরে উঠে রওনা হলাম চীন হংকং সীমান্তের দিকে। সীমান্ত পার হলাম। ওপারে গিয়ে ট্রেনে চড়ে গেলাম ক্যান্টন, তারপর প্লেনে পিকিং। 4টি বছর প্রায় দুঃস্বপ্নের মতো কেটে গেল। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত একটা অব্যক্ত চাপা উত্তেজনার মধ্যে কাটত আমাদের সবার। ছুটি তো দূরের কথা, একটা দিনের জন্য বিশ্রাম করার অবকাশ পাইনি। প্রতিদিনই একটা না একটা গুরুতর সমস্যা নিয়ে কেটেছে পিকিং এর দিনগুলি। শেষে আমার পিকিং বাসের পালাও একদিন শেষ হলো। বদলি হলাম করাচি। দিল্লিতে আমার এক বন্ধু সেক্রেটারিকে লিখলাম, কি ব্যাপার, আমাকে এক ট্রাভেল স্পট থেকে আরেক ট্রাভেল স্পটে কেন বদলি করা হচ্ছে? উত্তর এলো, সাউথ ব্লকের ফরেন মিনিস্ট্রিতে নাকি কৃতি ডিপ্লোম্যাট বলে আমার খুব সুনাম, এবং সেই জন্যই জাকার্তা থেকে পিকিং, পিকিং থেকে করাচি। তবে পিকিং থেকে করাচি যাবার পথে 1 মাসের ছুটি জুটেছিল আমার অদৃষ্টে। মাসিমার চিকিৎসার একটু সুব্যবস্থা করতে না করতেই আমার ছুটি শেষ হয়ে এলো। কয়েকদিন পরে রওনা হলাম দিল্লি। দিন 4-5 ফরেন মিনিস্ট্রিতে আলাপ আলোচনা করার পর চলে গেলাম করাচি। সরকারি কাজকর্মে যথেষ্ট বিড়ম্বনা ভোগ করতে হলেও করাচির দিনগুলো মোটামুটি ভালোই কাটছিল। পাকিস্তানের ফরেন সার্ভিসে অনেক বাঙালি আছেন। পাকিস্তান রেডিওতেও বাঙালির সংখ্যা কম নয়। এদের অনেকের সঙ্গেই বেশ একটা হৃদ্যতার সূত্র গড়ে উঠেছিল। প্রত্যেক শনিবার সন্ধেবেলায় মনসুর আলীর বৈঠকখানায় গানের আসর বসত। মনসুরের ভাটিয়ালি, মিসেস খাতুনের রবীন্দ্রসঙ্গীত, আমাদের হাই কমিশনার মিস্টার রায়ের মেয়ে বন্দনার অতুল প্রসাদ নজরুলের গান শেষ হতে না হতেই মনসুরের মা ডাক দিতেন, এসো বাবা, খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেল। ওদের ওখানে সর্ষে বাটা দিয়ে যে ইলিশ মাছের ঝাল খেয়েছি তা জীবনে ভুলব না। রবিবার দিন আড্ডা বসত মিস্টার রায়ের বাড়িতে। শুরু হতো তেলেভাজা চা দিয়ে, শেষ হতো বিয়ে বাড়ির মেনু দিয়ে। বছরখানেক বাদে ছুটির আবেদন করলাম। আবেদন মঞ্জুর হলো। 3 মাসের ছুটিতে আমি কলকাতা গেলাম। মাস দেড়েক বেশ কেটে গেল। খবরের কাগজের খবর পড়ে বেশ বুঝতে পারছিলাম করাচির হাওয়া বদলে গেছে। বেশ অনুমান করতে পারছিলাম
মনসুর আলীর বাড়ির সাপ্তাহিক গানের আসর বন্ধ হয়েছে। রবিবার মিস্টার রায়ের ড্রয়িং রুমে আর আড্ডা জমছে না। তারপর একদিন কাগজে দেখলাম পাকিস্তান সিকিউরিটি কাউন্সিলে কাশ্মীর সমস্যা আলোচনার জন্য সরকারিভাবে অনুরোধ জানিয়েছে। দুদিন বাদেই দিল্লি থেকে জয়েন্ট সেক্রেটারির নিমন্ত্রণপত্র পেলাম, তাড়াতাড়ি দিল্লি এসো, ইন্ডিয়ান ডেলিগেশনের সদস্য হয়ে সিকিউরিটি কাউন্সিলে যেতে হবে। একটি দিনের মধ্যেই কলকাতার পাট চুকিয়ে দিলাম। পরের দিন সকালে ফ্লাইটে গেলাম দিল্লি। এক সপ্তাহ ধরে আলাপ আলোচনা সলা পরামর্শের পর গেলাম করাচি। ইন্ডিয়ান ডেলিগেশন সোজা চলে গেল নিউ ইয়র্ক। ঠিক হয়েছিল করাচিতে কাগজপত্র ঠিকঠাক করে আমিও সোজা নিউ ইয়র্ক যাব। দিল্লিতে ঠিক হয়েছিল আমি দুদিনের মধ্যে করাচির কাজ শেষ করব এবং বুধবার সন্ধ্যের প্লেনে বম্বে গিয়ে রাত্রেই আবার ফ্লাইটে লন্ডন রওনা হব। কিন্তু করাচির পরিস্থিতি এমনই জটিল হয়ে উঠেছিল যে রবিবার কেন, সোমবার মঙ্গলবারের রিজার্ভেশনও বাতিল করতে হলো। শেষ পর্যন্ত বম্বে হয়ে যাওয়ার পরিকল্পনাও বাতিল করতে বাধ্য হলাম। স্থির হলো বুধবার মাঝরাতে আমেরিকান ফ্লাইটে লন্ডন যাব এবং শুক্রবার সকালে ফ্লাইটে নিউ ইয়র্ক। এয়ারপোর্টে এসে কাস্টমস পাসপোর্ট চেক করিয়ে আমাকে ট্রানজিট লাউঞ্জের একপাশে বসানো হলো। একটু দূরে একজন পুলিশ অফিসারকে একটু অন্যমনস্ক হয়ে সিগারেট খেতে দেখলাম। বুঝতে কষ্ট হলো না যে আমার প্রতি নজর রাখার জন্যই প্রভুর আবির্ভাব। করাচির আগে আমেরিকান এই প্লেনটি কলকাতায় থেমেছিল, কিন্তু ট্রানজিট লাউঞ্জে একজনও কলকাতার প্যাসেঞ্জার দেখতে পেলাম না। বুঝলাম কলকাতার যাত্রীরা বিমান থেকে নামার অনুমতি পাননি। প্লেনের ডিপার্চার অ্যানাউন্সমেন্ট হলে এয়ারলাইন্সের একজন গ্রাউন্ড স্টাফ আমাকে সবার আগে প্লেনে যেতে বললেন। ইঙ্গিত বুঝতে কষ্ট হলো না। সামনে সিঁড়ি বেয়ে কেবিনে ঢুকে দেখলাম পূর্বের পুলিশ অফিসারটি আগে থেকেই আমাকে অভ্যর্থনা করার জন্য সেখানে উপস্থিত। কেবিনে আমি ছাড়া আর মাত্র দুজন প্যাসেঞ্জার ছিলেন। চিফ স্টুয়ার্ডকে বলে আমি আমার নির্দিষ্ট সিটটি ছেড়ে একেবারে পিছনের সারির ধারের সিটটিতে বসলাম। কেমন যেন আনমনা হয়েছিলাম কিছুক্ষণের জন্য। নানা চিন্তায় টেরই পাইনি কখন প্লেন ছেড়েছে, কখন আরব সাগরের উপর দিয়ে বেইরুটের দিকে ভেসে চলেছে আমাদের বিমান। আবছা আলোয় হঠাৎ একটা শিশুকে ঘোরাঘুরি করতে দেখে আমার যেন সংবিত ফিরে এলো। কিছুক্ষণ শিশুটিকে আপন মনে ঘোরাঘুরি করতে দেখলাম। আরো কিছু সময় কেটে গেল। তারপর আস্তে তুড়ি দিয়ে বাচ্চাটিকে ডাক দিলাম। রাত্রির নিস্তব্ধতায় আমার প্রায় নীরব নিমন্ত্রণে শিশুটির ঈষৎ চাঞ্চল্য বন্ধ হল। একটু দ্বিধা একটু সংকোচে সে আমার থেকে একটু দূরে থমকে দাঁড়ালো। কয়েক মিনিট দুজনেই দুজনকে দেখলাম। আরো 2-4 মিনিট কেটে গেল। আমি ধীরে একটু এগিয়ে গেলাম, ভালো করে দেখলাম। বেশ ভালো লাগলো। মনে হলো পশ্চিম পাকিস্তানেরই হবে। তা নয় তো এত ফর্সা এত সুন্দর হয় কি? অতি সন্তর্পণে আমি শিশুটির একটি হাত ধরলাম। প্রায় ফিসফিস করে জিজ্ঞাসা করলাম, তোমারা নাম কিয়া হে বেটা? কেমন যেন বিস্ময়ের সঙ্গে মোটা মোটা বড় বড় দুটো চোখ দিয়ে আমার দিকে তাকালো। মিনিট খানেক বাদে আমি আরেকবার জিজ্ঞাসা করলাম, বেটা তোমারা নাম বাতাও। কয়েক মুহূর্ত পরে ধীরে ধীরে শিশুটি আধো আধো স্বরে আমাকে চমকে দিয়ে বলল, আপনি কি বলছেন? এই কদিনে করাচি আমার মনটাকে তিক্ত করে দিয়েছিল। সিকিউরিটি কাউন্সিলের আগামী দিনগুলোর চিন্তায় মন কম উদ্বিগ্ন ছিল না। মাঝরাতে প্লেনের মধ্যেই শিশুটির কচি মুখে বাংলা কথা শুনে যেন একটা দমকা হাওয়ায় মনের মালিন্য সব ধুয়ে মুছে গেল। হাসির রেখা ফুটে উঠল আমার মুখে। হাত ধরে আদর করে কাছে টেনে নিলাম শিশুটিকে। জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? উজ্জ্বল দুটি মিষ্টি কচি চোখের দৃষ্টি আমার সারা মুখের উপর দিয়ে বুলিয়ে নিয়ে বলল, আমার নাম স্বপন। একটি মুহূর্ত থেমে আমাকে আবার প্রশ্ন করল, তোমার নাম কি? স্বপন নামটা শুনে হঠাৎ অনেক দিন পর ভুলে যাওয়া অতীতের একটা স্বপ্নের কথা মুহূর্তের জন্য আমার সারা মনকে আচ্ছন্ন করে দিল। চিন্তার অবকাশ পেলাম না। স্বপন আমার হাতটা ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, বলো না তোমার কি নাম? হাসি মুখে উত্তর দিলাম, আমার নাম তাপস। আর এক মুহূর্ত বিলম্ব না করে স্বপন ছুটে গেল টুরিস্ট ক্লাসের দিকে।
স্বপন চলে গেল, কিন্তু অতীত দিনের স্মৃতি স্বপ্নের মেঘ আমার মনের আকাশ আচ্ছন্ন করে দিল। ভুলে গেলাম কাশ্মীর সমস্যা, আসন্ন সিকিউরিটি কাউন্সিলের অধিবেশনের কথা। ভুলে গেলাম আজকের আমাকে। ভুলে গেলাম ইন্ডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি তাপস সেনকে। বাবা মারা যাবার পর কাকিমার কৃপায় তাপসের পক্ষে কাকার সংসারে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠল। কিন্তু ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আর একটা দিনও নষ্ট করেনি। পাটনায় কাকা কাকিমাকে প্রণাম করে ট্রেনে চড়ে পড়ল। চলে এলো কলকাতায় মাসিমার কাছে। পিতৃমাতৃহীন তাপসকে আপন সন্তান জ্ঞানে মাসিমা নিজের সংসারে ঠাঁই দিলেন। ফার্স্ট ডিভিশনেই পাশ করল তাপস। ভর্তি হলো স্কটিশ চার্চে। সঙ্গে সঙ্গে গোটা 2 টিউশনিও জোগাড় করে নিল নিজের খরচপত্র চালাবার জন্য। মাসিমা ও মেসোমশাই দুজনেই আপত্তি করেছিলেন। তাপস বলেছিল, পরিশ্রম করে আয় করার মধ্যে একটা আনন্দ ও আত্মতৃপ্তি আছে, তাছাড়া আজে বাজে সময় নষ্ট না করে 2 ছাত্র পড়ালে ক্ষতি কি? মাসিমা মেসোমশাই আর আপত্তি করেনি। জনক রোড থেকে স্কটিশ চার্চে যেতে 40 মিনিটের মতো সময় লাগে। 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে লেক মার্কেটে এসে টুবি বাস ধরে তাপস রোজ কলেজ যায়। আবার 4টে নাগাদ রওনা হয়ে 4:45টার মধ্যে ফিরে আসে। ওই সময় টুবি বাসে স্কটিশ বেথুনের অনেক ছেলে মেয়েই প্রতিদিন যাতায়াত করে। বেশ কয়েক মাস পরে তাপস আবিষ্কার করল, পরাশর রোড থেকে বেরিয়ে একটি মাত্র মেয়ে প্রায় নিত্যই ওই বাসে বেথুনে যায় আসে। বছরখানেক পরে দুজনে দুজনের দিকে তাকিয়ে মুখে শুধু একটু হাসির রেখা ফোটাত, কিন্তু তার বেশি নয়। আরও মাস 6 বাদে একদিন দুজনে পাশাপাশি বসে কলেজ গিয়েছিল। তাপস ইচ্ছে করেই লেডিস সিটে ওর পাশে বসেনি। পাশের সিটটা খালি ছিল এবং কোনো মহিলা যাত্রীও ছিলেন না। ইশারায় আমন্ত্রণ পেয়ে তাপস পাশে বসেছিল। প্রায় অজান্তে দুজনেরই মধ্যে একটা সেতুবন্ধন রচনা হচ্ছিল। বাস স্টপে এসে না দেখা হলে অদর্শনের অতৃপ্তি দুজনেই অনুভব করত। প্রায় 2 বছর পর ইন্টারমিডিয়েট পরীক্ষার মাত্র কিছুকাল আগে দুজনের মধ্যে প্রথম কথা হলো। তাপস জিজ্ঞাসা করল, আপনাদের টেস্ট কবে থেকে? এই তো আগামী 15ই থেকে শুরু। একটু থেমে পাল্টা প্রশ্ন এলো, আর আপনাদের? 17ই, বুধবার থেকে। এমনি করে মন্থর গতিতে অত্যন্ত সংযতভাবে এগিয়ে চলেছিল দুটি জীবন। টেস্ট আরম্ভ হলো, শেষ হলো। একদিন ফাইনাল পরীক্ষাও আরম্ভ হয়ে শেষ হলো। তাপস ইকোনমিক্সে অনার্স নিয়ে স্কটিশ চার্চে বিয়ে পড়া শুরু করল। ক্লাস আরম্ভ হবার পরই লেক মার্কেট বাস স্টপে খুঁজেছিল সেই পরিচিতার মুখ, কিন্তু পায়নি। ভেবেছিল হয়তো আর কোনোদিন তার দেখা পাবে না। হয়তো একটু হতাশ হয়েছিল, হয়তো চাপা দীর্ঘ নিঃশ্বাসও পড়েছিল সবার অলক্ষ্যে। কিন্তু বিধাতা পুরুষের খামখেয়ালির খেলা পূর্ণ করবার জন্য অকস্মাৎ আবার 2টি প্রাণের 2টি মনের সাক্ষাৎ হয়েছিল ওই লেক মার্কেট স্টপেই। দীর্ঘদিনের অদর্শনের বেদনা বোধ করি 2টি প্রাণে একই সুরে, একই তালে, একই সময়ে বেজে উঠেছিল। দুজনে প্রায় একই সঙ্গে বলে উঠল, আরে আপনি যে! দুজনেই হেসে ফেলেছিল, দুজনেই লজ্জা পেয়েছিল। বাস স্টপের অন্যান্য যাত্রীদের চাপা অথচ বিশেষ অর্থমূলক হাসি দুজনকে আরো বেশি লজ্জিত করেছিল। 5ই অগস্টও দুজনে কলেজ এসেছিল, কিন্তু হঠাৎ সেদিন সারা কলকাতায় আগুন জ্বলে উঠেছিল। কলেজের ফটক থেকে ছেলেমেয়েরা ফেরত গেল। ইতিমধ্যে খবর এলো শ্যামবাজারের 5 মাথায় স্টেট বাসে আগুন লেগেছে। ইউনিভার্সিটির সামনে পুলিশ গুলি ছুড়ছে, বউবাজারে টিয়ার গ্যাস ফাটছে। ব্রাহ্মণের রাগ ও খড়ের আগুনের মতো কলকাতা শহরটাও মাঝে মাঝেই দপ করে জ্বলে ওঠে, একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে। সেদিনও এমনি করেই কলকাতা জ্বলে উঠেছিল। হেদুয়ার কোনায় ছেলে মেয়েদের ভিড়ের মধ্যে দুবার দুজনের দেখা। বাড়ি যাবেন না? নিশ্চয়ই যাব। তবে চলুন না। কিসে যাব বলুন তো? ট্রাম নেই, বাস নেই, ট্যাক্সি নেই, রিক্সা নেই, কি করে যাব? তাপসের কথায় চিন্তার রেখা ফুটে উঠল লীনার কপালে। উজ্জ্বল 2টো চোখ ম্রিয়মাণ হয়ে গেল।
2-4 মিনিট দুজনেই চুপচাপ থাকার পর লীনা প্রস্তাব করল, চলুন সার্কুলার রোডের দিকে যাই। বেশ, চলুন। সেই দিনটির কথা তাপস লীনার পক্ষে জীবনেও ভোলা সম্ভব নয়। সার্কুলার রোডে এসে যে রিকশাওয়ালা শিয়ালদা পর্যন্ত যেতে রাজি হয়েছিল, রাজাবাজারের মোড়ে পুলিশের গুলি দেখে সে রিকশা ফেলে দৌড় মারল একটা দোকানের মধ্যে। লীনার হাত ধরে তাপসও আশ্রয় নিয়েছিল আর একটা দোকানের দোরগোড়ায়। প্রায় আধ ঘন্টা পর দুজনে আবার রাস্তায় নেমেছিল, কিন্তু এবার আর কপালে একটা রিকশাও জুটল না। হাঁটতে হাঁটতে এলো শিয়ালদা। আবহাওয়াটা খুব থমথমে হলেও কোনো গোলাগুলি চলছিল না তখন। অতি সন্তর্পণে শিয়ালদা পার হলো বউবাজারের মোড়। মৌলালির কাছাকাছি আসতেই আবার দপ করে জ্বলে উঠল সারাটা অঞ্চল। কিছু লোক পুলিশের গাড়িতে ইটপাটকেল ছুঁড়তেই পুলিশের উত্তর এলো টিয়ার গ্যাস ছুড়ে। দার্জিলিংয়ের মতো টিয়ার গ্যাসের মেঘে ঢেকে ফেলল সারা অঞ্চল। ওই অন্ধকারের মধ্যেই একটা টিয়ার গ্যাস শেল এসে পড়ল ওদের দুজনের কয়েক হাত দূরে। লীনা চিৎকার করে জড়িয়ে ধরেছিল তাপসকে। রুমাল দিয়ে লীনার চোখ দুটো চেপে ধরে তাপস লীনাকে নিয়ে পাশের কর্পোরেশনের ওয়ার্কশপে গিয়ে ভিক্ষে করে একটু জল জোগাড় করে লীনার চোখে মুখে ছিটিয়ে দিয়েছিল। রুমালটাও ভিজিয়ে নিয়েছিল। কিছুক্ষণ বাদে সিআইটির নতুন রাস্তা ধরে আবার দুজনে হাঁটতে শুরু করেছিল। কিছু দূর চলার পর লীনা প্রশ্ন করল, আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত? আপনার চাইতে কম। একটু থেমে আবার লীনা প্রশ্ন করে, একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন? আপনার বুঝি খেতে ইচ্ছে করছে? লিন্টন স্ট্রিটের কাছাকাছি এসে একটা পানের দোকান খোলা পাওয়া গেল। 2 বোতল কোল্ড ড্রিঙ্কস খেয়ে দুজনে আবার চলা শুরু করল। পার্ক সার্কাস ময়দানের কাছে এসে লীনা প্রস্তাব করল, চলুন না একটু বিশ্রাম করি, আর যেন পারছি না। তাই চলুন। দুপুর গড়িয়ে তখন বিকেল হতে চলেছে। সূর্যের তেজে ভাটা পড়তে শুরু করেছে। পাম গাছের ছায়ায় দুজনে অনেকক্ষণ বসেছিল। নিজেদের সুখ দুঃখ মন প্রাণের কোনো কথা সেদিন হয়নি। কথা হয়েছিল শুধু পড়াশোনার, কলেজের ক্লাসের, প্রফেসরদের। অনেকক্ষণ পর তাপস প্রশ্ন করেছিল, আপনার বাবা মা নিশ্চয়ই আপনার জন্য খুব চিন্তা করছেন? হ্যাঁ, তা একটু করছেন বইকি। একটু থেমে একটু হেসে টিপ্পনি জুড়ল লীনা। হাজার হোক মেয়ে তো, তার উপর আবার বয়স হয়েছে। হ্যাঁ, তা তো বটেই। একটু পরে পাল্টা প্রশ্ন আসে, আপনার বাবা মাও নিশ্চয়ই খুব চিন্তা করছেন, তাই না? না, তারা চিন্তা করছেন না। কেন? ঠোঁটটা কামড়ে চোখ দুটোকে একটু নিচু করে তাপস উত্তর দিল, তারা কেউই নেই। লীনা হঠাৎ একটু চঞ্চল হয়ে একটু উতলা হয়ে বলল, তাই নাকি? লীনা পরপর অনেকগুলো প্রশ্ন করেছিল। তাপস শুধু বলেছিল, তাপস সেনের জীবন কাহিনী বলার মতো নয়, শুধু জেনে রাখুন সে মাসিমার বাড়ি থাকে, স্কটিশ চার্চে বিয়ে পড়ে। শেষে শুধু বলেছিল, আসুন না একদিন আমাদের বাড়ি, মাসিমা খুব খুশি হবেন। হাসি মুখে লীনা বলেছিল, নিশ্চয়ই আসব। 2 দিন পরেই লীনা এসেছিল মাসিমার সঙ্গে দেখা করতে। মাসিমার সঙ্গে দেখা হয়েছিল, আলাপ হয়েছিল, অনেক গল্পও হয়েছিল, কিন্তু তাপসকে দেখল না। অনেকক্ষণ বাদে লজ্জা সংকোচ কাটিয়ে যতটা সম্ভব সহজ হয়ে লীনা একবার জিজ্ঞাসাই করে ফেলল, তাপসবাবুকে দেখছি না তো মাসিমা? না মা, সে তো এখন বাড়িতে থাকে না, ছাত্র পড়াতে গেছে। ঘাড় ঘুরিয়ে ঘড়িটা দেখে নিয়ে বললেন, আর 15 মিনিটের মধ্যেই আসবে। তাপস ফিরে লীনাকে দেখে অবাক হয়ে গিয়েছিল। লীনা আর অপেক্ষা করেনি। হাত ঘড়ি দেখে বলল, অনেকক্ষণ এসেছি, এবার চলি। সিঁড়ি দিয়ে নিচ পর্যন্ত এগিয়ে দিয়েছিল তাপস। সিঁড়ি দিয়ে নামবার সময় লীনা বলেছিল, কাল সন্ধেবেলায় আমাদের বাড়ি আসবেন? কেন? মা বলেছেন। কিন্তু কেন?
ধন্যবাদ জানাবেন বলে। ধন্যবাদ? কেন? সেদিন অত কষ্ট করে আমাকে নির্বিঘ্নে বাড়ি আসবার ব্যবস্থা করার জন্য। সন্ধেবেলায় তো আমার ছাত্র পড়ানো থাকে। একদিন না হয় ছাত্র নাই পড়ালেন। তাপস গিয়েছিল, তবে একটু দেরি করে। চা খেয়ে একটু গল্প করে লীনার মাকে একটা প্রণাম করেই উঠে পড়েছিল। শুধু লীনার নয়, তার মায়েরও বেশ লেগেছিল তাপসকে। কয়েকদিনের মধ্যে লীনার মনে একটা আশ্চর্য বিপ্লব ঘটে গেল। চৈত্রের খরার পর যেমন হঠাৎ কালবৈশাখী এসে সবকিছু ওলটপালট করে দেয়, সবার অলক্ষ্যে লীনার জীবনেও এমনিভাবে সবকিছু ওলটপালট হয়ে গেল। ভালোবাসল তাপসকে। পরবর্তী 2.5 বছর স্বপ্নের মতো কেটে গেল। দুটি মন, দুটি প্রাণ মিশে একাকার হয়ে গেল। দুটি জীবন, দুটি সুর, দুটি ধারা একই ছন্দে, একই তালে, একই দিকে, একই উদ্দেশ্যে এগিয়ে গেল। জীবনের অর্থ বদলে গেল। বাঁচার আনন্দ তীব্র থেকে তীব্রতর হল। দুটি স্বপ্ন মিশে এক হয়ে গেল। প্রত্যক্ষে মেলামেশা, অপ্রত্যক্ষে আত্মসমর্পণের পালা শেষ হল। আউটরাম ঘাটের ধার দিয়ে হেস্টিংসের দিকে এগোতে এগোতে লীনা প্রশ্ন করে, তোমার কি মনে হয়, তোমার জীবনের সব অপূর্ণতা, সব প্রয়োজন, সব দাবি আমি মেটাতে পারবো? পারবো কি তোমাকে জীবনে সুপ্রতিষ্ঠিত করার কাছে সাহায্য করতে, তোমাকে সুখী করতে? পায়ে চলা বন্ধ হয়, কিন্তু মন উড়ে চলে যায় অনাগত ভবিষ্যতের দিনগুলিতে। তাপস বলে, নিষ্ঠা ও আত্মবিশ্বাস থাকলে নিশ্চয়ই পারবে। কেন? আমার নিষ্ঠা সম্পর্কে তোমার মনে কি আজও সন্দেহ আছে? না, তা নেই, তবে মানুষের মন তো। কবছর আগে যেমন তোমার এই নিষ্ঠা ছিল না, কবছর পরে হয়তো এই নিষ্ঠা কমতে পারে বা বাড়তে পারে। তাপস কোনো বিষয়ে বেশি কিছু আশা করে না। তার আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা সব বিষয়েই একটা সংযত ভাব আছে, তা লীনা ভালোভাবেই জানে, তাই আর প্রশ্ন করে না। মাসিমার মন রাজ্যেও লীনার আধিপত্য বিস্তার হয়। কলেজ থেকে ফিরে সন্ধে নাগাদ একটিবার সে আসবেই মাসিমার খোঁজ নিতে। বাথরুম থেকে বেরুলে মাসিমাকে সিঁদুর পরিয়ে দিতে লীনার বড় ভালো লাগে। মনে মনে মাসিমারও ইচ্ছে করে লীনা সিঁথিতে টকটকে লাল সিঁদুরের একটা টান দিতে, কিন্তু সে আশার অভিব্যক্তি দেন না। সিঁদুর পরিয়ে দিয়ে লীনা প্রণাম করে মাসিমাকে। মাসিমা বুকের মধ্যে টেনে নেন লীনাকে। সেবার শীতকালে ঠান্ডা লেগে মাসিমা অসুস্থ হলে লীনা বিকেলের দিকে রোজ রান্না করে গেছে। পরের দিন সকালের রান্না ফ্রিজে তুলে রেখেছে। মাসিমা আর ধৈর্য ধরতে পারেন না। কি বলবো মা, তোমাকে কোনোদিন বরণ করে ঘরে তুলতে পারবো কিনা জানি না, কিন্তু তার আগেই তুমি একে একে সব দায়িত্ব নিতে শুরু করলে। লীনা কোনো উত্তর দেয় না। হরলিক্স আনার তাগিদে হঠাৎ ঘর থেকে বেরিয়ে যায়। আজ করাচি থেকে বেইরুটের পথে তাপসের মনে পড়ে সেসব দিনের স্মৃতি। সেসব দিনের পর মনের মধ্যে আরো অনেক দিনের স্মৃতি জমেছে, কিন্তু তবুও লীনার স্মৃতি অম্লান হয়ে রয়েছে তার মনে। মনে পড়ে জন্মদিনের কথা। খুব ভোরবেলায় লীনা এসে চুরি করে একটা প্রণাম করে পালিয়ে যেত। বিকেলের দিকে সরকারিভাবে এসে কিছু উপহার দিত, আর আর শোনাতো গান। মনে পড়ছে আরো অনেক দিনের কথা। জানো তাপস, আমার প্রথম ছেলে হলে তার কি নাম রাখব? না, স্বপন। তাপস বলে, আর মেয়ে হলে? ছবি। এই দুটো নাম বুঝি তোমার খুব পছন্দ? লীনা বলেছিল, আমার জীবনের স্বপ্ন সার্থক করে যে ছেলে হবে সে হবে আমার স্বপন, আর যে মেয়ে আমাদের আগামী দিনের ছবি বাস্তব করে দেখা দেবে তার নাম হবে ছবি। কাচের জানলা দিয়ে দূরে আকাশের মিটমিট করা তারাগুলো দেখতে দেখতে নিজের জীবন আকাশের ঐশ্বর্যে ভরা দিনগুলির স্মৃতি মিটমিট করে জ্বলে উঠল। জনক্রোডের জীবনে ওই তারা দূরে ছিল না, আর আজ তারা দূরে, বহু দূরে চলে গেছে।
ওই আকাশ, ওই তারা হাতছানি দিয়ে ডাক দেয়, কিন্তু হাতের নাগালের বাইরে। আরও মনে পড়ে শেষ অধ্যায়ের কথা। সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মাসিমার প্রস্তাব শুনে লীনার বাবা হেসেই উড়িয়ে দিলেন। বললেন, একটা অর্ডিনারি বিএ পাশ করা ছেলের সঙ্গে কি এই মেয়ের বিয়ে হতে পারে? লীনার দাদা বারান্দায় দাঁড়িয়ে টিপ্পনি কেটেছিল। বলিহারি ছেলে রে বাবা, বাস স্টপে দাঁড়িয়ে প্রেম করে বিয়ে করতে চায়। মাসিমা অনেক বুঝিয়েছিলেন, তাপস সাধারণ ছেলে নয়, সে একদিন 10 জনের একজন হবেই। শুধু শূন্য হাতে নয়, অজস্র অপমানের বোঝা নিয়ে মাসিমা ফিরে এসেছিলেন। লীনা কেঁদেছিল, খাওয়া দাওয়া বন্ধ করেছিল, কিন্তু নিজের মনের কথা, প্রাণের ইচ্ছে জানাতে পারেনি, লজ্জার সংকোচে। সংস্কার তার কণ্ঠরোধ করেছিল। আরও অসংখ্য প্রেমের কাহিনীর মতো এদের কাহিনীও এখানেই শেষ হল। যৌবনে সব বাঙালি মেয়েই প্রেমে পড়ে। যে বাঙালি মেয়ে বলে যৌবনে সে প্রেমে পড়েনি, সে মিথ্যেবাদিনী। দেহের মধ্যে নতুন জোয়ার আসার সঙ্গে সঙ্গে মনের রাজ্যে নতুন পলিমাটি পড়ে সে উর্বর হয়, ফুল ফোটে, ফসল ফলায়, প্রেমের ফসল। ছোটবেলায় মেয়েরা পুতুল খেলা করে, বর সাজায়, বউ সাজায়, তাদের বিয়ে দেয়, নেমন্তন্ন খাওয়ায়, পুতুলকে ছেলে সাজায়, আদর করে, কোলে নিয়ে দোল দিয়ে ঘুম পাড়ায়, আবার ঝিনুক বাটি দিয়ে দুধ খাওয়ায়, অসুস্থ হলে চিকিৎসা করে, ওষুধ খাওয়ায়। খেলতে খেলতে মেয়েরা হঠাৎ একদিন বড় হয়, তাদের অঙ্গে অঙ্গে যৌবন দেখা দেয়, দেহের নেশায় মাতাল হয়। পুতুল খেলা আর ভালো লাগে না, এবার মানুষ নিয়ে খেলা শুরু হয়। মেয়েরা খেলতে খেলতে শেখে আগামী দিনগুলোর জীবনধারার সঙ্গে নিজেদের মিশিয়ে দিতে। লীনা পুতুল খেলার মতো তাপসের সঙ্গে খেলা করেনি, আত্মসমর্পণ করেছিল সে। তাপসের ভালোবাসার ঐশ্বর্যে সে মন ভরিয়ে তুলেছিল, কিন্তু আর এগুতে পারেনি। নিজে মর্মে মর্মে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে, কিন্তু একটি বারের জন্য মুখ ফুটে প্রকাশ করতে পারেনি তার জীবনের চরম কাহিনী। মনে হয়েছে একটি একটি করে বুকের পাঁজরগুলো তার ভেঙে যাচ্ছে, তবুও পারেনি বাবার বিরুদ্ধে বিদ্রোহ করতে, দাদার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। তাপস আবার একদিন পাটনা ফিরে এমএ পড়তে শুরু করল। পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে ফরেন সার্ভিসে ঢুকল। একদিনের জন্য কলকাতায় এসে মাসিমাকে প্রণাম করে চলে গেল জেনেভা। জীবনে আর পিছনে তাকায়নি। তাপস কলকাতা ছাড়ার পরই লীনার বিয়ে হয়েছিল। মাসিমা নিমন্ত্রিতা হয়েছিলেন। তাপস সে খবর পেয়েছিল। বিয়ের পরও মাসিমার সঙ্গে যোগাযোগ রাখত লীনা, কলকাতায় এলে দেখা করত। তাপস তাও জানত। আজ হঠাৎ এই প্লেনের মধ্যে ওই ছোট্ট স্বপনকে দেখে মনে পড়ল সমস্ত স্মৃতি। ইচ্ছে করল একটিবারের জন্য স্বপনকে ডেকে এনে আদর করি, কিন্তু প্লেনের সবাই এখন ঘুমে কাতর। টুরিস্ট ক্লাসে উঁকি দিয়ে দেখলাম দুজন জাপানি ভদ্রলোক রিডিং লাইট জেলে বই পড়ছেন, আর সবাই ঘুমিয়ে আছেন। ভারতীয় যাত্রীদের কাছে এখন শেষ রাত্রির হলেও জাপানিদের ঘড়িতে এখন দুপুর। করাচি ছাড়ার পরই তাঁরা ব্রেকফাস্ট খেয়েছেন, বেরুটের পরই লাঞ্চ খাবেন। নিজের সিটে বসে আর একবার বাইরের আকাশটা দেখে নিলাম। 2-3 মিনিট বাদেই সারা প্লেনে আলো জ্বলে উঠল। ঘড়ির দিকে একবার তাকিয়ে নিয়ে বুঝলাম বেইরুট এসে গেছি। কমিনিট বাদে এয়ার হোস্টেস জানালো আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা বেইরুটে পৌঁছব। যাত্রীরা যেন সিট বেল্ট বেঁধে নেন। এয়ার হোস্টেস আরও জানালো যে বেইরুট থেকে নতুন বৈমানিক ও কর্মীরা বিমানের ভার নেবেন। প্লেন বেইরুটে পৌঁছল। আমরা 3 জন প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার সামনের দরজা দিয়ে বেরিয়ে একটা বাসে উঠে টার্মিনাল বিল্ডিং গেলাম। টুরিস্ট ক্লাসের 30-35 জন মেয়ে পুরুষ যাত্রী আর একটা বাসে 2-1 মিনিট বাদেই টার্মিনাল বিল্ডিংয়ে এলেন। সবে একটা সিগারেট ধরিয়ে এলিভেটরের দিকে 2 পা বাড়িয়েছি, এমন সময় ছুটে এসে স্বপন আমার হাতটা ধরে বলল, আমি স্বপন। টুক করে আদর করে কোলে তুলে নিয়ে আমি বললাম, তুমি বুঝি স্বপন? গাল দুটো ফুলিয়ে চোখ দুটো টেনে টেনে বলল, আমিই তো স্বপন।
আমি জিজ্ঞাসা করলাম, স্বপন, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা তো লন্ডনে, তুমি জানো না? না তো। তুমি আমার মাকে দেখেছ? না, দেখিনি তো। স্বপন প্রায় হুড়মুড় করে আমার কোল থেকে নেমে আমার হাত ধরে টানতে টানতে বলল, এসো না, আমার মাকে দেখবে। স্বপন আমার বাধা মানল না, টানতে টানতে হাজির করল তার মার কাছে। স্বপন বলল, এই তো আমার মা। আমি তো প্রায় পাথরের মতো হয়ে কোনো মতে উত্তর দিলাম, তাই বুঝি? লীনা বলল, তুমি? হ্যাঁ, আমি। কেমন আছো? খুব ভালো। একটু থেমে পাল্টা প্রশ্ন করলাম আমি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বেশ তো। দুজনেই দুজনকে একবার প্রাণ ভরে দেখে নিলাম। আমি বললাম, তোমার শরীর তো খারাপ হয়ে গেছে। না না, শরীর ঠিকই আছে, ও তোমার দেখার ভুল। তাই নাকি? লীনা হেসে মাথা নিচু করল। 2-1 মিনিট নীরবতার মধ্যে দিয়েই কেটে গেল। হঠাৎ স্বপন আমাকে প্রশ্ন করল, তুমি আমার মার গান শুনেছ? এবার আমিও হেসে ফেললাম। স্বপনের গাল টিপে একটু আদর করে বললাম, বলো না তোমার মাকে একটা গান শোনাতে। দুহাত দিয়ে স্বপন মাকে জড়িয়ে ধরে বলল, একটা গান করো না মা। লীনা উত্তর দেয়, না বাবা, এখানে গান করে না। আর সব প্যাসেঞ্জাররা উপরে লাউঞ্জে অথবা ডিউটি ফ্রি শপে চলে গিয়েছিলেন। আমিও লীনা আর স্বপনকে নিয়ে উপরে গেলাম। বেইরুটের এয়ারপোর্টের টার্মিনাল বিল্ডিংয়ে লেবাননের মরুপ্রান্তরের উষ্ণ হওয়ার প্রবেশের অনুমতি নেই। সেখানে কৃত্রিম ঠান্ডা হাওয়ার রাজত্ব। কিন্তু তবুও লীনার সান্নিধ্য ও বিচিত্র অনুভূতিতে আমার গলা বুক শুকিয়ে এলো। একটা চাপা উত্তেজনায় শরীরটা কেমন করে উঠল। আয় আয় চাঁদ আয় মুখে বলা যায়, কিন্তু সত্যি সত্যি যদি চাঁদ এসে হাজির হয়, তাহলে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটতে পারে। সারা প্লেনে লীনাকে স্বপ্ন দেখেছি, তার কথা ভেবেছি, তার প্রতিটি স্মৃতি রোমন্থন করেছি। না পাওয়ার বেদনার মধ্যেও একটু যেন সুখের, একটু যেন তৃপ্তির স্বাদ পাচ্ছিলাম। কিন্তু সেই স্বপ্নের লীনা, স্মৃতির লীনা, কাহিনীর লীনাকে আজ দীর্ঘদিন বাদে পাশে পেয়ে আমার মধ্যে একটা অদ্ভুত চাঞ্চল্য দেখা দিল। বাইরে তার কোনো প্রকাশ হতে দিলাম না, কিন্তু নিজে ভিতরে ভিতরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে লাগলাম। স্বপনকে চকলেট কিনে দিয়ে 2 বোতল কোল্ড ড্রিঙ্কস নিলাম। একটা বোতল লীনাকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও, আর কি খাবে? কিছু না। তুমি কিছু খাবে? না। খাও না কিছু, আমি খাওয়াচ্ছি। একটু চুপ করে উত্তর দিলাম, তুমি আদর করে, যত্ন করে, ভালোবেসে খাওয়াবে, সে সৌভাগ্য করে তো আমি জন্মাইনি। তাই কয়েকটা মুহূর্তের জন্য সে আনন্দ, সে সৌভাগ্য, সে তৃপ্তি ভোগ করে লাভ কি? লীনা চুপ করে মাথাটা নিচু করল। একটু পরে স্বপনের হাত ধরে ডিউটি ফ্রি শপিং সেন্টারে ঢুকলাম। বাঁদিকে জুয়েলার্সের দোকানের সামনে এসে হঠাৎ লীনার হাতটা চেপে ধরে বললাম, একটা অনুরোধ রাখবে? কি অনুরোধ? আজ বুঝি কৈফিয়ত তলব না করে আমার অনুরোধ রাখা সম্ভব নয়? না না, তা ঠিক নয়, তবে। তবে আবার কি? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে লীনা কি যেন মনে একটা ফন্দি আঁটল। বলল, 2টি শর্তে তোমার অনুরোধ রক্ষা করতে পারি। শুনি, কি শর্ত? প্রথম কথা, আমি যা দেব তোমায় খেতে হবে। আর দ্বিতীয়ত, প্লেনে আমাদের কাছে বসতে হবে। দুঃখের মধ্যেও একটু না হেসে পারলাম না। বললাম, তথাস্তু। তারপর জুয়েলার্স শপে ঢুকে 18 পাউন্ড দিয়ে বেশ একটা পছন্দসই সুইস ঘড়ি কিনে নিজে লীনার হাতে পরিয়ে দিলাম। লীনা কোনো প্রতিবাদ, কোনো মন্তব্য জানালো না, শুধু স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইল কিছুক্ষণ।
শপিং সেন্টার থেকে আবার স্ন্যাক বারে ফিরে লিনার শর্ত পূরণ করে এক পেট খেলাম। দুজনে 2 কাপ কফিও নিলাম। একটু পরেই অ্যানাউন্সমেন্ট হলো রোম, জেনিভা, লন্ডন, নিউ ইয়র্কগামী যাত্রীদের উদ্দেশ্যে যে যাত্রারম্ভের জন্য প্লেন প্রস্তুত। আমরা নিচে গিয়ে প্লেনে চড়লাম। চিফ স্টুয়ার্টকে ডাক দিয়ে অনুরোধ করলাম, আমার এক আত্মীয়া মিসেস সরকার ও মাস্টার সরকার ট্যুরিস্ট ক্লাসে আছেন, আমি কি তাদের পাশে বসতে পারি? প্যাসেঞ্জার চার্টটা দেখে চিফ স্টুয়ার্ট উত্তর দিল, উইথ প্লেজার স্যার। ফার্স্ট ক্লাস কেবিন থেকে বেরিয়ে আমি লিনাদের পাশে বসলাম। সিট বেল্ট বাঁধতে লিনা টিপ্পনি কাটল। আমি ভাবলাম ফার্স্ট ক্লাস কেবিনে ঢোকার পর হয়তো আমাকে ভুলেই গেলে। ভুলতে পারলে ভালোই হতো, যদি নিজের সমস্ত অতীত স্মৃতি মুছে ফেলে ওই সাধারণ ডিপ্লোম্যাটদের মতো হুইস্কির গেলাসে ডুব দিয়ে সর্বদেশের যুবতীদের উষ্ণ সান্নিধ্য উপভোগ করতে পারতাম, তবে হয়তো বুকের ভেতরটা এমন জ্বলে পুড়ে ছারখার হতো না। পূর্ব দিগন্ত থেকে সূর্যের তাড়া খেয়ে রাত্রির বুক চিরে প্লেনটা ছুটে চলেছিল রোমের দিকে। অফুরন্ত রাত্রির অন্ধকারের আমেজে যাত্রীরা কম্বল জড়িয়ে তখনও ঘুমোচ্ছেন। অনেকক্ষণ জেগে থাকার পর, অনেকক্ষণ বসে বসে কাটাবার পর স্বপনও ঘুমিয়ে পড়ল। 3টে সিটের মাঝের 2টি হাতল তুলে দেওয়া হলো। জানলার দিকে সিটে স্বপনকে শুইয়ে লিনা আমার পাশ ঘেঁষে বসল। আমি বললাম, এত কাছে, এত নিবিড় হয়ে কেন? লিনা একটিবার আমার দিকে তাকিয়ে বলল, জীবনে তো তোমাকে পেলাম না, মাত্র কয়েক ঘন্টার জন্য একটু কাছে বসছি, তাতেও তোমার আপত্তি? একটু থেমে বলল, জীবনে তো অনেক ইচ্ছেই পূর্ণ হলো না। ভগবান যখন অপ্রত্যাশিতভাবে তোমাকে এই রাত্রিটুকুর জন্য পাইয়ে দিয়েছেন, তখন এই আনন্দ থেকে, এই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করো না। আমি কোনো উত্তর দিলাম না। লিনা আস্তে আমার কাঁধের উপর মাথা রেখে একটু কাত হলো। বেশ লাগলো। হঠাৎ যেন মনে হলো আমি রাজা হয়েছি। মনে হলো আমি যেন সবচাইতে সুখী লোক। মনে হলো পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রানীকে নিয়ে চলেছি দেশ দেশান্তর দেখতে। কখন যে লিনার হাতটা নিজের হাতের মধ্যে টেনে নিয়েছি তা নিজেও টের পাইনি। কিছুক্ষণ পর লিনা আমার আর একটা হাত নিজের হাতের মধ্যে টেনে নিলে উপলব্ধি করলাম, 2টি হাতে 2টি প্রাণ আজ কত নিশ্চিন্তে, কত নির্ভয়ে, কত সহজে নির্ভরশীল। হঠাৎ এয়ার হোস্টেস এসে ব্রেকফাস্ট দিয়ে গেল। জিজ্ঞেস করল, স্যার, উইল ইউ হ্যাভ কফি অর টি? কফি। হোয়াট অ্যাবাউট ইউর ওয়াইফ, স্যার? এয়ার হোস্টেসের কথা শুনে চমকে উঠলাম। কে যেন আমার কণ্ঠস্বর রোধ করে ধরল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। একটি মুহূর্ত নষ্ট না করে লিনা উত্তর দিল, ক্যান আই ডিফার ফ্রম মাই হাজব্যান্ড? একগাল হাসি হেসে এয়ার হোস্টেসটি বলল, থ্যাংক ইউ ম্যাডাম। বিদায় নেবার আগে এয়ার হোস্টেস একথাও জানিয়ে গেল, আপনাদের ছেলের ঘুম ভাঙলে আমাকে জানাবেন, আমি তার খাবার দিয়ে যাব। এবারেও লিনা উত্তর দিল, থ্যাংক ইউ। এবার আমার কণ্ঠস্বর ফিরে এলো। লিনাকে জিজ্ঞাসা করলাম, এ কি করলে? নির্লিপ্তভাবে উত্তর দিল, কি আর করলাম, আমাকে, তোমাকে, স্বপনকে পাশাপাশি দেখে এয়ার হোস্টেসের পক্ষে কি অন্য কিছু ভাবা সম্ভব? ভেবে দেখলাম, সত্যিই তো। তবুও জিজ্ঞাসা করলাম, তা তো বুঝলাম, কিন্তু তুমি তো সত্যি কথা বলতে পারতে। আমি কেন তর্ক করব বলো? দুনিয়াতে যে স্বীকৃতি আমাকে কেউ দেয়নি, সেই স্বীকৃতি আজ এই অপরিচিতা এয়ার হোস্টেসের কাছে আমি পেলাম। আমি ওর কাছে কৃতজ্ঞ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জীবনে কোনো দিন এই এয়ার হোস্টেসকে ভুলব না। চিবুক ধরে আমার মুখটাকে নিজের দিকে ফিরিয়ে লিনা প্রশ্ন করল, এয়ার হোস্টেসের কথা তোমার ভালো লাগেনি? পারবে তুমি ওর এই কথা ভুলতে? এমনই মিষ্টি আমেজ নিয়ে ভাসতে ভাসতে প্যান আমেরিকানের পক্ষীরাজ এলো রোম, এলো জেনিভা, এলো লন্ডন। প্লেন থেকে বেরোবার আগে লিনাকে ধন্যবাদ জানালাম।
আমাকে অপ্রত্যাশিত মর্যাদা, অভাবনীয় স্বীকৃতি দেবার জন্য। উপদেশ দিলাম, সুখে থেকো, সাবধানে থেকো। আশ্বাস দিলাম, স্বামী, পুত্র বা তোমার যে কোনো প্রয়োজনে যদি কোনোদিন স্মরণ করো, তবে বুঝবো আমার কৌমার্যের এই সাধনায় সিদ্ধি লাভ করেছি। স্বপনকে কোলে টেনে নিয়ে অনেক আদর করলাম, সমস্ত মন প্রাণ দিয়ে আশীর্বাদ করলাম। এক ফাঁকে হঠাৎ লীনা আমাকে প্রণাম করতে চমকে উঠলাম। আমি হাত তুলে আশীর্বাদ করার শক্তিটাও হারিয়ে ফেলেছিলাম। লীনার চোখের জলটা পর্যন্ত মুছিয়ে দিতে পারলাম না। আমার চোখের দৃষ্টিটাও ঝাপসা হয়ে উঠল। লীনার কেবিন ব্যাগ ও আরো 2-3টে ছোটখাটো জিনিসপত্র এক হাতে ও অন্য হাতে আমার ফেল্ট ওভারকোট ও ব্রিফকেস তুলে নিলাম। আমার পিছন পিছন স্বপনের হাত ধরে লীনা নেমে এলো। 3 নম্বর ওশিয়ানিক বিল্ডিং এর হেলথ কাউন্টারের দিকে এগোতেই লীনার স্বামী কাঁচে ঘেরা উপরের ভিজিটার্স গ্যালারি থেকে হাত নাড়লেন। স্বপন চিৎকার করে ঘোষণা করল, ওই যে আমার বাবা। স্বামীর দিকে তাকিয়ে লীনা শুধু একটু শুকনো হাসি হাসল। আমি ওদের নিয়ে হেলথ কাউন্টার থেকে পাসপোর্ট কাউন্টার হয়ে কাস্টমস কাউন্টারে এলাম। আমাদের লন্ডন হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি আমার বন্ধু মিস্টার চারি আগে থেকেই কাস্টমস কাউন্টারে অপেক্ষা করছিলেন। হাই কমিশনের আরো 2জন স্টাফ এসেছিলেন আমার জন্য। তারা আমার মালপত্র নিয়ে বাইরে চলে গেলেন। আমার অনুরোধে লীনাদের মালপত্র সঙ্গে সঙ্গেই দেখে নিলেন কাস্টমসের একজন অফিসার। অফিসারটিকে ধন্যবাদ জানিয়ে আমরা সবাই বাইরে এলাম। বাইরে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি ওভারকোট পরে মাথায় ফেল্ট চাপিয়ে নিলাম। স্বপন ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। খুব নরম গলায় লীনা পরিচয় করিয়ে দিল। ইনি হচ্ছেন মিস্টার তাপস সেন, করাচি ইন্ডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি, এবং এখন চলেছেন ইউনাইটেড নেশনসে। একটু থেমে বলল, প্লেনে পরিচয় হলো তোমার ছেলের দৌলতে। শুধু তাই নয়, তোমার ছেলের অনেক দৌরাত্ম্য সহ্য করেছেন, অনেক খামখেয়াল চরিতার্থ করেছেন এবং সর্বোপরি পথ দেখিয়ে মালপত্র টেনে এনে অশেষ উপকার করেছেন। এরপর স্বামীর দিকে ফিরে শুধু বলল, ইনি আমার স্বামী মিস্টার সরকার। আমি হাত জোর করে মিস্টার সরকারকে নমস্কার করলাম। বললাম, আপনার স্ত্রী যে এত মিথ্যে কথা বলতে পারেন তা তো ভাবিনি। আমার সম্পর্কে যে বক্তৃতা দিলেন তা একটুও সত্যি নয়। একটু ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বললাম, দুনিয়াতে আমি বড় একা, বড় নিঃসঙ্গ। তাই স্বপনও আপনার স্ত্রীর অশেষ কৃপায় কিছু সময়ের জন্য অন্তত নিঃসঙ্গতা থেকে মুক্তি পেয়েছিলাম। সেজন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। স্বপনকে আরেকটি বারের জন্য কোলে তুলে নিয়ে আদর করলাম। বললাম, কই, তুমি তো তোমার মার গান শোনালে না? স্বপন বলল, মা, গাও না একটা গান। আমরা সবাই না হেসে পারলাম না। মিস্টার সরকারকে বললাম, বেশ ছেলেটি আপনার, ইচ্ছে করে চুরি করে পালাই। মিস্টার সরকার একটু হাসলেন। আমি আরেকবার মিস্টার সরকারকে নমস্কার করলাম, স্বপনকে আদর করলাম এবং সবশেষে লীনাকে বললাম, আপনাকেও আপনার ছেলেকে হয়তো অনেকদিন মনে রাখব, ক্ষমা করবেন। আমি আর কাল বিলম্ব না করে বিদায় নিয়ে মিস্টার চারির সঙ্গে জনাকীর্ণ লন্ডনের রাজপথে নিজেকে হারিয়ে ফেললাম। তাপস বিদায় নেবার পরও কয়েকটা মুহূর্ত লীনা নিশ্চল পাথরের মতো তারই পথের দিকে চেয়েছিল। মিস্টার সরকার বললেন, তুমি ওর পুরো ঠিকানাটা রেখেছ? লীনা শুধু মাথা নেড়ে জানালো, না। সে কি, এত বড় একটা ডিপ্লোম্যাটের সঙ্গে আলাপ হলো অথচ তার ঠিকানাটা রাখলে না? লীনা শুধু বলল, ভুলে গেছি। তাপস এবং লীনার জীবনের হারিয়ে যাওয়া মধুর সুর কিছুক্ষণের জন্য তাদের জীবনে ফিরে এলো, আর সেই মুহূর্তগুলো তাদের কাছে আবার করে রঙিন হয়ে উঠল। সত্যি তো, প্রথম প্রেম খুবই স্পেশাল হয়, কারণ তার মধ্যে যে সরলতা, যে নতুনত্ব, যে উৎসাহ, যে আবেগ থাকে, তার স্মৃতিগুলো কখনো ভোলা যায় না। তাই সেই প্রেম পরিপূর্ণতা পাক বা না পাক,
সেই প্রেমের সুর আজীবন থেকে যায় আমাদের হৃদয়ে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। কেমন লাগলো আপনার আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করুন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করুন আমার পরের গল্পের জন্য। খুব ভালো থাকুন।